বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 9.2 অর্থাৎ কার্বোহাইড্রেটের শারীরবৃত্তীয় ভূমিকা সম্পর্কে আলোচনা করা হবে। শারীরবৃত্তীয় ভূমিকা অর্থাৎ শরীরের বিভিন্ন কাজে কার্বোহাইড্রেট কি ধরনের ভূমিকা রাখে সেটা আলোচনা করা হবে। বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনায়। Audio Jungle. কার্বোহাইড্রেটের শারীরবৃত্তীয় ভূমিকা। 1. কার্বোহাইড্রেট শরীরে শক্তি সরবরাহের প্রধান উৎস। আমরা জানি যত পরিমাণ আমরা কাজ করে থাকি সব কাজের শক্তির মূল উৎস হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, অর্থাৎ তার সবচেয়ে সচরাচর প্রচলিত উদাহরণ হচ্ছে ভাত। আমরা ভাত খাই, রুটি খাই, এগুলোই সব কার্বোহাইড্রেট থাকে। খাদ্য হিসেবে কার্বোহাইড্রেট গ্রহণ করা হলে সেটি ভেঙে গ্লুকোজে রূপান্তরিত হয় এবং বেশিরভাগ এই শক্তির জন্যই এই গ্লুকোজ ব্যবহার করে থাকে। অর্থাৎ আমরা যে পরিমাণ কাজ করে থাকি সব গ্লুকোজের জমানো শক্তি থেকে ব্যবহৃত হয়। গ্লুকোজটা শ্বসনকারী ক্রিয়ায় এটিপি তৈরি করে, সেখান থেকে আমরা শক্তি পাই, অথবা ভবিষ্যতে ব্যবহারের জন্য যকৃত পেশিতে গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে। অর্থাৎ দেখা যাচ্ছে কি পরবর্তীতে আমরা খাওয়ার সাথে সাথে যে শক্তি পাই শুধু তা না, একটা দীর্ঘ সময় পর্যন্ত আমাদের শক্তিটা আমাদের শরীরের মধ্যে কাজ করে, সেই কথাটা বলা হয়েছে। কার্বোহাইড্রেট থেকে পাওয়া গ্লুকোজ মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একমাত্র শক্তির সরবরাহকারী হিসেবে কাজ করে। 2 নম্বরে এই পয়েন্টটাই বোঝানো হয়েছে কার্বোহাইড্রেট থেকে কি পাওয়া যায়, গ্লুকোজ পাওয়া যায়, বা আমরা বলতে পারি শক্তিও পাওয়া যায়, যেটা মস্তিষ্ক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একমাত্র শক্তি সরবরাহকারী। অর্থাৎ মস্তিষ্ক আর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এই দুইটা মিলেই তো আমাদের মূল স্নায়ুতন্ত্র। অর্থাৎ আমাদের অনুভূতিটুকু আমাদের বোঝার ক্ষমতা থাকতো না যদি কিনা আমরা কার্বোহাইড্রেট না পেতাম। অর্থাৎ আমরা প্রাণী বলতে আমাদের কথাও উল্লেখ করতে পারি বা বর্ণনা করতে পারি। আমরা যদি দীর্ঘ সময় না খেয়ে থাকি দেখবো আমাদের শরীর চলছে না, হাত পা অবশ হয়ে যায়। এটা তার মূল কারণ, আমাদের মস্তিষ্ক এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দীর্ঘ সময় খাবার বা শক্তি না পেলে সে কি হবে, আস্তে আস্তে বিকল হয়ে পড়বে। পরবর্তীতে বলা হচ্ছে 3 নম্বর পয়েন্টে, কার্বোহাইড্রেট শরীরের পেশিতে শক্তি সরবরাহ করে থাকে। অর্থাৎ আমাদের এই যে মাংস পেশি আছে এগুলোকে বলে বাইসেপস, ট্রাইসেপস। এই ধরনের শক্তি মাংসপেশিগুলো নিয়ন্ত্রণ করে কার্বোহাইড্রেটের শক্তি থেকে। গ্লাইকোজেন হৃদপেশির শক্তির অন্যতম প্রধান উৎস। অর্থাৎ হৃদপেশি কিন্তু আমাদের অনৈচ্ছিক পেশি, এটাও নিয়ন্ত্রণ করে শক্তির কার্বোহাইড্রেট দ্বারা। প্রোটিনকে যেন তার নির্ধারিত গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় কাজ থেকে বিরত থেকে শক্তিকে রূপান্তরিত হতে না হয়, কার্বোহাইড্রেট তার নিশ্চয়তা প্রদান করে। অর্থাৎ কার্বোহাইড্রেটের শক্তিটা ব্যবহার হয় বলে প্রোটিন অতিরিক্তভাবে খরচ হয় না, তা নাহলে মানুষ দুর্বল হয়ে পড়তো। 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে অপাচ্য কার্বোহাইড্রেট এবং সেলুলোজ, অর্থাৎ যেটা আমাদের হজম হয় না এই ধরনের খাদ্য পেকটিন জাতীয় জটিল শর্করা মল তৈরিতে এবং নিষ্কাশনে সাহায্য করে। অর্থাৎ এটা পায়ুপথে বের হয়ে যায়। খাদ্য যথেষ্ট ফাইবার সমৃদ্ধ জটিল কার্বোহাইড্রেট রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ ফাইবার জাতীয়, যেমন পুঁই শাকের ডাটা যেটা আমরা বলি, বা সজনের ডাটা, এই ধরনের ডাটা জাতীয় খাদ্যগুলোই ফাইবার থাকে, যে জটিল কার্বোহাইড্রেট হিসেবে কাজ করে, রক্তের গ্লুকোজের পরিমাণটা নিয়ন্ত্রণ করে থাকে। তার মানে এটা কিন্তু অনেক উপকারী একটা খাদ্য। আমরা বুঝতে পেরেছি এই 6টি পয়েন্ট দেওয়া ছিল। এই 6টি পয়েন্টের মূল উদ্দেশ্য বোঝানো হচ্ছিল এই যে কার্বোহাইড্রেট এমন একটি খাদ্য যেটা প্রাণী দেহের অর্থাৎ জীব দেহের কি করে, খাদ্যের সঞ্চয় করে, পাশাপাশি শক্তির সঞ্চয় করে। অর্থাৎ তা না হলে জীবটা কি হতো, নির্জীব হয়ে যেত। অর্থাৎ এই টোটাল শক্তিটা সরবরাহ করে কার্বোহাইড্রেট। এখন দেখো এই শক্তিটা যদি বিপুল পরিমাণে আসে, অতিরিক্ত মাত্রায় আসে, তাও জীবদেহের কোনো ক্ষতি হয় না। অর্থাৎ অতিরিক্ত শক্তিটা তার কি হয়, রেশনের মাধ্যমে বের হয়ে যায়, বা অতিরিক্ত কার্বোহাইড্রেটের রেশনের মাধ্যমে বের হয়ে যায়। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য বেশি খেলেও সমস্যা নেই, কিন্তু যদি আমরা লিপিড বা দেখা যাচ্ছে যে প্রোটিন বা আমিষ এই জাতীয় খাবার বেশি মাত্রাতিরিক্ত খেতাম, এতে শরীরের অনেক ক্ষতি হতে পারে।
এতটুকুই আলোচনা ছিল এই ভিডিওতে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।